বন্ধুরা, রাজ্যে যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে রাজ্য সরকারের ঘুমছোটার অবস্থা হয়েছে, তখন আমরা হঠাৎ করেই দেখলাম যে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র তিনি হঠাৎ করে একটা বিস্ফোরক অডিও কল রেকর্ড শোনালেন এবং সেই কল রেকর্ড শোনানোর পরিপ্রেক্ষিতে তিনি দাবি করলেন সেখানে স এবং ক নামে দুই ব্যক্তি, একজন বাম নেতা, একজন অতি বাম নেতা রয়েছেন এবং তারা এই রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন। এবং এর অব্যবহিত পরেই আমরা দেখলাম যে সেই স নামের ব্যক্তি সঞ্জীব দাস তিনি গ্রেপ্তার হলেন। তিনি কে তার নামও কোনোদিন আমি শুনিনি। তখন জল্পনা ছড়াচ্ছিল ক নামের ব্যক্তি নিয়ে এবং সেখানে বাম নেতা ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, তাকে একদম ফিল্মি স্টাইলে কলকাতা পুলিশ গিয়ে গ্রেপ্তার করলো। তিনি শ্যামবাজারের ধর্নায় ছিলেন, সেখান থেকে কোনো এক কলিগের সঙ্গে তিনি যাচ্ছিলেন, টালিগঞ্জের কাছে তার গাড়ি ঘিরে ধরা হয় রাস্তার উপর এবং তারপর তাকে জোর করে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এখন অনেক প্রশ্ন সেখান থেকেই উঠছিল, কিন্তু সেই নিয়ে আজকে শেষ পর্যন্ত আদালতে শুনানি হয়েছে এবং সেখানে বিচারপতির রোষের মুখে কিন্তু পড়তে হয়েছে রাজ্যকে। এই মামলায় কলতান দাশগুপ্তকে ডিফেন্ড করছিলেন প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অন্যদিকে রাজ্যের তরফে ছিলেন স্বয়ং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। এবং সেখানে বিকাশবাবু যে যে প্রশ্নগুলো করেন এই কিশোর দত্তের কাছে তার কিন্তু কোনো অ্যান্সার ছিল না। এবং বিকাশবাবুর কথার রেস ধরেই মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি কিন্তু যে প্রশ্নগুলো তুলে দিলেন সেখান থেকে একটা প্রশ্নই উঠে আসে, পিসির পুলিশ, মমতা পুলিশ মানেই কি 21শে আইন? কোনো রকম আইন কানুন মানার কোনো দরকার নেই। একটা নির্দেশ এসছে উপরতল থেকে, ব্যাস সেটাকে যেভাবে হোক এক্সিকিউট করা হোক। সেখানে নিয়ম নীতি আইন কানুন এসব কোনো ফ্যাক্টরি নয়। শেষ পর্যন্ত কি হলো এবং কি কি প্রশ্ন উঠে এলো এই বিষয়ে তার সমস্ত কিছু এক এক করে ব্যাখ্যা করার চেষ্টা করব এই প্রতিবেদনে। বন্ধুরা, আজকে যেটা হয়েছে, মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলা যখন উঠেছে, তখন মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যে যে প্রশ্নগুলো তোলেন সেটা রীতিমতো রাজ্যকে অস্বস্তিতে ফেলে দেয়। তিনি বলেন যে কেউ একজন ফোন করে কাউকে কিছু বলতেই পারে, একজনের কাছে 30টা ফোন আসতেই পারে, তাহলে কোনো আননোন নাম্বার থেকে ফোন এলে কি আমরা ফোন ধরবো না? এবার যখন যিনি ফোন ধরেছেন তার দায়িত্ব কিভাবে হতে পারে যে অন্য প্রান্ত থেকে যিনি কথা বলছেন? কলতান দাশগুপ্তের বিরুদ্ধে সুমোটো মামলা হয়েছে, তিনি তখন শ্যামবাজারে ধর্নায় বসে আছেন। এবার তাকে যে যে ধারাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে একমাত্র ধারা হচ্ছে বিএনএস এর 196। সেই ধারা ছাড়া বাকি সমস্ত ধারা হচ্ছে জামিনযোগ্য ধারা। এখন এই 196 বিএনএস এর ধারা অনুযায়ী যদি কলতান দাশগুপ্ত শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েও যান, তাহলে তার সর্বাধিক 3 বছরের জেল হতে পারে। তাহলে এই যে 3 বছরের জেল হচ্ছে, এই জায়গাতে যেটা যেটা নিয়ম বলছে সেটা হচ্ছে 41 নোটিশ দিয়ে তাকে ডাকতে হবে। সেই ডাকাডাকির কোনো সিন নেই। এমনকি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে যেহেতু অডিও রেকর্ডের একটা ফোন কলের ব্যাপার হচ্ছে, সেখানে কল রেকর্ডটাকে পাওয়াটা দরকার আছে। এই কল রেকর্ডে কোনো রকম ভয়েস টেস্ট করাই হয়নি কলতান দাশগুপ্তের। তাহলে আরেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে, এই যে সঞ্জীব দাসের গ্রেপ্তারি হয়েছে বলা হচ্ছে, সেই সঞ্জীব দাসের গ্রেপ্তারির এফআইআরটা কোথায়? কোনো কিছুই নেই। সব থেকে বড় কথা, কলতান দাশগুপ্তের কল রেকর্ড এটা কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছিল, এটাও তো অধিকার লঙ্ঘন করে। তাহলে এই সমস্ত পরিপ্রেক্ষিতে কলতান দাশগুপ্তের বিরুদ্ধে কি এফআইআরটাই দাঁড়ায়? এটাকেই তো খারিজ করে দেওয়া হোক। মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই সওয়াল দিয়ে শুরু করেন। তখন রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল রয়েছেন কিশোর দত্ত, তিনি এই প্রশ্নগুলোর একটারও কোনো উত্তর দিতে পারেননি। তিনি উল্টে কি বলেন, বলেন সঞ্জীবের কল ডিটেল রেকর্ডে কলতানের নম্বর পাওয়া গেছে, দুজনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, কলতান মোবাইল আনলক করেননি। আরে তাতে কি হয়েছে? তার জন্য কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করে নিতে হবে? কারোর কল লিস্টে আমার ফোন নাম্বার থাকতেই পারে, কেউ সেভ করে রাখতেই পারেন, সেই দায় কি আমার? তিনি আমাকে আমার দিনে 50টা ফোন কল আসছে, আমি ফোন ধরছি, অপর প্রান্ত থেকে কেউ একটা কিছু কথা বলছেন, সেই দায়ী আমার কি করে হতে পারে? তো কিশোরবাবুর এই কথাগুলোকে তো বিচারপতি কিছু পাত্তাই দেননি। মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি বিকাশবাবুর কথার রেস ধরেই বলেন যে ফোন আলাপে অপর প্রান্তে কে কি বলবে সেটা আরেকজন নিয়ন্ত্রণ করবে কিভাবে? সেটা তো কারোর হাতে নেই। এজন্য কিভাবে কেউ অপরাধী হতে পারে? কেউ ফোনে আমাকে কিছু বলেছে তার জন্য আমি কিভাবে অপরাধী হব? এবং একজনকে কি শুধু টেলিফোন বার্তালাপে গ্রেপ্তার করা যায়? টেলিফোনে বার্তালাপ করার জন্য কাউকে কি গ্রেপ্তার করা যায়? এই যে ধারাগুলো দেয়া হয়েছে, মানে দেখুন, পুলিশের হাতে আইন আছে, পুলিশ আইনের রক্ষক বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই আইনের তারা কিন্তু
মিসইউজ করছে। অন্তত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালে কিন্তু সেই কথাটা উঠে এসছে এবং সেই কথাটা বিচারপতি রাজস্বী ভরদ্বাজও কিন্তু প্রকারান্তরে মেনে নিচ্ছেন। এবার এই মামলার আগামীকালও শুনানি রয়েছে, সুতরাং তারপর হয়তো বিচারপতি রায়দান করবেন। কিন্তু যে বেসিক প্রশ্নগুলো উঠে যাচ্ছে, যে প্রশ্নগুলো নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু মারাত্মক। সেটা হচ্ছে যে এই যে কল রেকর্ডের ভিত্তিতে কলতান দাশগুপ্ত এবং সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হলো, এই কল রেকর্ড পুলিশ পেল কি করে? দুটো ক্ষেত্রে পুলিশ পেতে পারে। এক, এদের মধ্যে কেউ একজন আগে এই ধরনের অপরাধ সংগঠিত করেছে বা করতে পারে, বা এই ধরনের কোনো ইনফরমেশন তাদের কাছে এসেছে এবং তার ভিত্তিতে তাদের কল রেকর্ড একটা মনিটর করা হচ্ছে। নাকি রাজ্যে এমার্জেন্সি চলছে, সকলের সমস্ত রাজ্যবাসীর ফোন সেগুলো ট্যাপ করা আছে, কে কি বলছে না বলছে সমস্ত কিছু রেকর্ড করছে এবং সেই জায়গা থেকে এই ঘটনা ঘটানো হচ্ছে। রাজ্যে কি এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। তার থেকেও যেটা বড় বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে এই কল রেকর্ড তো পুলিশ অনেক পরে শুনিয়েছে, সবার আগে তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র এই কল রেকর্ডটা শুনিয়েছেন। তাহলে পুলিশের আগে এই কল রেকর্ড সেই মুখপাত্রের হাতে গেল কি করে? এই কল রেকর্ড কি পুলিশ পেয়েছে, সেখান থেকে যেহেতু তৃণমূলের মুখপাত্র তার হাতে পুলিশ পৌঁছে দিয়েছে, নাকি সেই কল রেকর্ড ওই মুখপাত্রই কোথাও থেকে জোগাড় করেছেন, করে তিনি পুলিশের হাতে তুলে দিয়েছেন? যেটাই হোক, দুটোই তো প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে। পুলিশ যদি পায় তারা নিজেদের মতো তদন্ত করবে, সমস্ত কিছু ঠিক আছে। পুলিশ কি তৃণমূল কংগ্রেসের কিছু? তাহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হাতে পুলিশ কেন তুলে দিল? আর যদি সেই মুখপাত্র পুলিশের হাতে তুলে দিয়ে থাকেন, প্রশ্ন তো প্রথম তাকে করা উচিত যে তিনি কল রেকর্ডটা কোথা থেকে পেলেন, তিনি এদের ফোন কি হ্যাক করেছেন, তার কোন সোর্স থেকে এসেছে, কোথা থেকে, তার উৎসটা কি, সেটা কি পুলিশ জানতে চেয়েছে? নাকি তৃণমূল নেতারা যা বলবে সেটাই শেষ কথা, পুলিশ সেই অনুযায়ী চলবে, সেই জায়গাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আইন যদি নাও মানা হয় সেই কাজটাই করবে পুলিশ, সেটাই তারা করতে চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠে যেতে বাধ্য হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, এই যে কল রেকর্ডটা সামনে এসেছে, এই কল রেকর্ডটার ভিত্তিতে যেভাবে ওই তৃণমূলের মুখপাত্র একটা ঝড় তোলার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তো একটা বড় অভিযোগ হয়ে যেতে পারে যে তিনি কি রাজ্যে অশান্তি ছড়াতে চাইছেন? এই ডাক্তারদের ভয় দেখানো, সেখানে ওই কী সব রাখা টাকা হবে যাতে প্রাণ যেতে পারে, এ তো অশান্তি ছড়ানোর চেষ্টা। এই কাজটা কি তিনি করছেন, সেই দায়ে কি তার নামে সুমোটো এফআইআর হওয়া উচিত নয়? তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত নয় যে তিনি এই ধরনের আতঙ্ক ছড়ানোর জন্য রাজ্যে কোনো রকম, ওই মুখ্যমন্ত্রীই তো বলে থাকেন এখন নাকি সব এআই এর যুগ, সমস্ত কিছু দিয়ে ফেক বানানো হচ্ছে, তিনি যে অডিওটা প্রকাশ করেছেন সেটা কি সঠিক, সেটা কিভাবে বোঝা যাচ্ছে? একবার শোনা যাচ্ছে কলতান দাশগুপ্তের ভয়েস মিলে গেছে, সমস্ত কিছু ঠিক আছে, আবার উল্টো দিকে গ্রেপ্তার করার পর পুলিশই বলছে যে না, কোনো ভয়েস টেস্ট করাই হয়নি। তাহলে ভয়েস টেস্ট যদি না করা হয় তাহলে সেটা মিলে গেছে কি করে বলা যাচ্ছে? সব নিয়ে কিন্তু প্রশ্ন 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 থেকে যাচ্ছে এবং পুলিশের ভূমিকা আতস কাচের সামনে থাকছে। পুলিশের ভূমিকা নিয়ে আদালতও প্রশ্ন তুলে দিচ্ছে। অর্থাৎ যে পুলিশকে আইনের রক্ষার জন্য রাখা হয়েছে, তারা আইন ফাইনকে চুলোই পাঠিয়ে দিয়ে শাসক দলের নেতাদের, তৃণমূল নেতাদের স্বার্থ রক্ষা বা তাদের অভিসন্ধি পূরণ করার জন্য আইনটাকে বেআইনে পরিণত করছে। এই প্রশ্ন কিন্তু এবার এই মামলায় উঠতে চলেছে, ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। কেন কেন এই ঘটনা ঘটবে? সিনেমা স্টাইলে গাড়ি ঘিরে ধরে গ্রেপ্তার হচ্ছে, সেই গ্রেপ্তারিটা দেখিয়ে মিডিয়াতে ফুটেজ হচ্ছে, অথচ বিচারপতি অবধি প্রশ্ন করছেন যে যে ধারাতে আপনারা গ্রেপ্তার করেছেন বা শুধুমাত্র টেলিফোনে বার্তালাপ করার জন্য গ্রেপ্তার করেছে, এটা কিভাবে হতে পারে? এবং এই ঘটনা এই প্রথম নয়, এই পুলিশ তো এর আগে এরকম ঘটনাও ঘটিয়েছে। আমরা দেখেছিলাম নবান্ন অভিযানের আগের দিন 4 জন ছাত্র যারা হাওড়া স্টেশনে ভলেন্টিয়ারের কাজ করছিলেন, যারা দূরবর্তী প্রান্ত থেকে আসছিলেন, তাদের খাবার জল সব দিচ্ছিলেন, তাদেরকে হঠাৎ করে গায়েব করে দেওয়া হয় এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তিনি যখন এই নিয়ে প্রশ্ন তোলেন তখন তড়িঘড়ি বলা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আবার তড়িঘড়ি গ্রেপ্তার করা হয়েছে কিসের জন্য? তারা নাকি লাশ টাশ ফেলে দেবে, সেই সব ষড়যন্ত্র করছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে বলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ 24 ঘন্টা কাটতে না কাটতেই তাদেরকে সেই থানা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার। খোদ বিচারপতি সেখানে প্রশ্ন তুলেছেন যে যদি আপনাদের মনে হয় যে এত বড় এরা অন্যায় করছে, ষড়যন্ত্র করছে, তাহলে তার প্রমাণ দেখান। আর এত বড় ষড়যন্ত্র যদি করে থাকে তাহলে তাদেরকে 24 ঘন্টার মধ্যে কিসের ভিত্তিতেই বা ছেড়ে দিলেন? অর্থাৎ কোথাও থেকে কি চাপ আসছে? প্রশ্নটা তো পুলিশকে ঘিরে চলে আসছে। পুলিশ যে কাজগুলো করছে সেটা সত্যিই আইন মেনে করছে, নাকি পুলিশ আইনকে আর এখন মানতে কোনো রকম কোনো ইচ্ছুক নয়?
যেটা করছে সবটাই বেআইনি। এই মামলা ঘিরে কিন্তু সেই প্রশ্ন উঠে আসার সব থেকে বেশি সম্ভাবনা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কাল শুনানিতে কি হয়, মাননীয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ কি রায় দেন। কিন্তু মমতা পুলিশ যে কাজটা করছেন সেই কাজ কিন্তু বহু প্রশ্ন তুলে দিচ্ছে, এবং সেটা নিয়ে প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার ক্ষমতা রাজ্যের অ্যাডভোকেট জেনারেলেরও হচ্ছে না। তিনি কিছু বেসিক ইনফরমেশন পাস করে চুপ করে যাচ্ছেন। হচ্ছেটা কি রাজ্যে? আপনারাই বিচার করুন, আদালতে বিচার করুন। কি বলবেন বন্ধুরা এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।